আমার ফোন ধরছে না কেন সে? আবারও রেগে বলে উঠল রোজা। সৌরভ সাথে সাথে নিজের পকেটে হাত দিল, আহমেদের ফোনটা বের করলো আর ভয়ার্ত কণ্ঠে বলল, ম্যাম, স্যারের ফোন তো আমার কাছে। আসলে ম্যাম, স্যার যখন স্টুডিওতে যায় তখন স্যারের ফোনটা আমার কাছেই থাকে। ফোন সাইলেন্ট করে রেখে দিই আমি। এই মুহূর্তে ফোনটা ওনার হাতে দেবে। রোজা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল। সৌরভ জড়সড় হয়ে বলল, ম্যাম, এখন তো সম্ভব না, স্যার তো স্টুডিওতে। আমি বলেছি ফোনটা ওনার হাতে দাও সৌরভ। রোজা এবার একেবারে ধমক দিয়ে উঠল। তার কণ্ঠে এতটাই জেদ আর রাগ ছিল যে সৌরভ থেমে গেল, কিন্তু কিছুতেই কিছু বলতে সাহস পেল না। সৌরভ কিছুক্ষণ নীরব থাকলো, তারপর অনুনয় সুরে বলল, ম্যাম, দয়া করে বুঝুন স্যার এখন। কিছু বুঝতে হবে না, ফোনটা ওনার হাতে পৌঁছে দাও। রোজার কণ্ঠে কোনো নমনীয়তা নেই, যেন তাকে শান্ত করা অসম্ভব। রোজার এমন নাছোড়বান্দা ভাব দেখে এদিকে থাকা সবার খাওয়া বন্ধ হয়ে গেল। কোনো মতে গিলে গিলে খাবার খাচ্ছে অহনা, রিয়াদ, নাহিদ এবং নূরা। সবাই তো জানে রোজা যেটা করতে চাইবে সেটা করেই ছাড়বে। সৌরভ পড়ে গেল মহাবিপদে। হাঁ করে শেষবারের মতো কিছু বলতে চাইলে রোজা বলে উঠল, আমাকে কি স্টুডিওতে যেতে হবে সৌরভ? সৌরভ আটকে উঠল। রোজার এখানে আসা মানে তাকে টার্গেট করা, একটা গুলিও মিস হবে না। সৌরভ তড়িঘড়ি করে বলল, না না ম্যাম, কষ্ট করে আপনাকে আসতে হবে না। একটু অপেক্ষা করুন ম্যাম, আমি স্যারের কাছে যাচ্ছি। গানের অর্ধেক রেকর্ডিং শেষে সৌরভের মুখে রোজার উত্তেজিত কণ্ঠ শুনে আহমেদ মুচকি হাসল। সে নিজেও জানে রোজা কেন রেগে আছে, তবে সেটা তার কাছে মধুর ঠেকল। দেশে আসার পর থেকে আহমেদ তার রাগই দেখে যাচ্ছে, তবে আহমেদ তো খুশি মনেই সবসময় এই ধরনের পরিস্থিতি উপভোগ করে। যতই হোক রোজা তো তারই। রোজার কথা ভেবে আহমেদ আবারও কফির কাপ ঠোঁটে উঠিয়ে নেয়। ম্যাম যে কি পরিমাণ রেগে আছেন আমরা কিছু বলতেও পারছি না স্যার। আমার তো খুব ভয় করছে। অসহায়ভাবে বলল সৌরভ। তাকে দেখে মনে হচ্ছে সে ভীষণ চিন্তিত। আহমেদ আঙুল নাচিয়ে বলল, উম, রোজা আমার সাথে কথা বলতে চাইছে। দারুণ ব্যাপার তো। নিশ্চয়ই কোনো মতলব আছে ওর, নাহলে আমার নামও যে নেয় না। সৌরভের মুখ ফাটা বেলুনের মতো চুপসে গেল। আহমেদ নেত্রে নিজের স্যারের দিকে তাকিয়ে বলল, স্যার, আপনি দয়া লাগে ম্যামের সামনে এসব কথা বলিয়েন না। ম্যাম এসে তো আমাকে লাগাম ছাড়া গুলি করবে। আপনাকেও বাঁচাতে পারবো কি না সন্দেহ। আহমেদ যেন খুব মজা পেল। কোনো মতে হাসিটা আটকে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি তোমার ম্যামকে ভয় পাই নাকি? আজব। ফোনটা দাও, দেখি কি আবার কথা বলেছে। প্রেম প্রীতির কথা বলবে বলে তো মনে হয় না। সে তো এত ভালোও নয়। আহমেদ এক মুহূর্ত সময় নষ্ট না করে রোজার নাম্বার ডায়াল করল। আহমেদের ঠোঁটের করে হাসি ফুটে উঠল, চোখে দুষ্টু ছিরি। মনে মনে সে আসলেই অবাক হয়েছে এটা ভেবে যে স্বয়ং রোজা তাকে ফোন দিয়েছে। মাঝে মাঝে তো তার নিজেকে সেলিব্রিটি মনে হয় না, মনে হয় যে রোজা নিজেই সেলিব্রিটি আর সে তার একমাত্র ফ্যান। রোজা তার সাথে যেমন ব্যবহার করে এমন ব্যবহার তো তার হেটার্সরাও তার সাথে করে না। আহমেদ ফোন কানে নিয়ে অপেক্ষা করলো। ভেতরে তার উত্তেজনা বেড়ে চলেছে। মেয়েটা কি তার সাথে ঝগড়া করার জন্য কল দিয়েছিল নাকি? আচ্ছা, ঝগড়া করলেও করুক, অন্তত তার মধুর কণ্ঠটা শোনা যাবে। সবেই রোজা খাওয়া শেষ করে হাত ধুয়ে আসতো। ফোনে আহমেদের নাম্বার দেখে টিস্যু দিয়ে হাত মুছে ফোনটা হাতে নিল। ফট করে এই কলটা ধরে রোজা ক্ষিপ্ত কণ্ঠে কিছু বলতে চাইলে ওদিক থেকে আহমেদ মিষ্টি স্বরে বলে ওঠে, মাই কুইন, আমাকে মিস করছিল নাকি? আগে বলতে পারতে। অত লজ্জা পাওয়ার কি আছে? তোমার ফ্ল্যাটে চলে যেতাম। আহমেদের গা ছাড়া ভাবে যেন রোজার মেজাজ আরও খারাপ হলো। রাগে গজগজ করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকে ভীষণ মিস করছি। সত্যি বলতে আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে। এই কারণেই তো আপনার সাথে দেখা করতে চাচ্ছি এখন। আহমেদ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কান থেকে ফোন উঠিয়ে পাশে চুপসে থাকা সৌরভের দিকে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, তোমার ম্যাম কি নেশা করেছে সৌরভ? কি বলছে এসব? এটা সত্যি তোমার ম্যাম তো? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। সৌরভের চুপসে থাকা মুখ আরও চুপসে গেল। তার মানে ম্যাম
বেশ ঠান্ডা কণ্ঠে কথা বলছে। আর ম্যামের ঠান্ডা গলায় কথা বলা মানে আগাম জ্বরের পূর্বাভাস। আহমেদ আবারও ফোনটা কানে নিল আর বলল, মাই কুইন, আমি আসলে বুঝতে পারলাম না, আরেকবার বলো তো। আমার বিশ্বাস হচ্ছে না। আমি কি যেটা শুনেছি সেটা সত্যি? রোজা দাঁতে দাঁত চাপলো, বলল, আপনার সাথে আমি অহেতুক বেহানি আলাপ করতে ডাকছি না। কাজের কথা আছে, এই জন্য দেখা করাটা প্রয়োজন। বিকালবেলা ভায়োলেট ক্যাফেতে দেখা করবেন আমার সাথে। বলেই ফট করে কলটা কেটে দিল রোজা। আহমেদ স্তব্ধ হয়ে কান থেকে ফোনটা নামিয়ে সৌরভের দিকে তাকিয়ে বলল। তোমার ম্যাম আসলে সকালবেলা নেশা করেছে মনে হয়। সৌরভ কাঁদো কাঁদো হয়ে বলল, স্যার, ভুলও ম্যামের সামনে এই কথা বললেন না। ওখান থেকে এই জন্মে আর ফিরে আসতে পারবেন না। আহমেদ একটু থেমে হাসল, চোখে আনন্দের ঝিলিক। একটু অন্যরকম কণ্ঠে বলল, আমি তোমার ম্যামের কাছ থেকে ফিরে আসতে চাচ্ছি না সৌরভ। শুধু এই জন্মে কেন, যদি পরবর্তী কোনো জন্ম বলে কিছু হয়, আমি পরবর্তী কোনো জন্মে আমি ওর কাছ থেকে ফিরে আসতে চাই না। বিকেলটা ছিল অপূর্ণ। নীল আকাশে মেঘের হালকা পর্দা ঝুলেছিল, যেন সূর্যের কোমল আলো আড়ম্বরহীনভাবে ছড়িয়ে পড়েছিল চারপাশে। ঠান্ডা বাতাস হালকা শীতল অনুভূতি ছড়াচ্ছিল। পাখিরা মিষ্টি সুরে গান গাইছিল। শহরের কোলাহল ছাড়িয়ে ভায়োলেট ক্যাফের সামনে সব কিছু যেন শান্ত স্নিগ্ধ। ক্যাফেটা ছিল সাদামাটা অথচ খুব আরামদায়ক। বাইরে ল্যাভেন্ডারের ঝাড় যেন ক্যাফের নামের সঙ্গে মানানসই করে তুলেছে পরিবেশটাকে। বড় জানালাগুলো দিয়ে ভেতরে আসা আলোর ঝলকানিতে ভেতরের টেবিলগুলো যেন উজ্জ্বল হয়ে উঠেছে। হালকা বেগুনি আর সাদা রঙের মেলবন্ধন কেফের সাজসজ্জায় মুগ্ধতা ছড়িয়েছে। আহমেদ আগে থেকে এসে বসেছিল তার সামনের টেবিলে এক কাপ কফি, কিন্তু তার চোখ ছিল দরজার দিকে অপেক্ষায়। আহমেদের মন শান্ত, তবে মুখে দুষ্ট হাসি লেগেছিল, যেন আজকের এই দেখা করার জন্য সে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল। ভেতরে অনেক লোক থাকলেও আহমেদের চোখ শুধু একজনের জন্য ব্যাকুল। আহমেদ আজ একদম ধবধবে সাদা শার্ট পরেছে, সাথে মাস্ক পরেছে। যতই হোক মানুষজন তাকে দেখলে চিনে ফেলবে, বড় গায়ক বলে কথা। আজ সে রোজার সাথে দেখা করবে বলে কোনো বডিগার্ডও আনেনি, তাই আপাতত মুখ ঢেকে রাখা জরুরি, না হলে আবার ফ্যান ফলোয়ার্স সব হুমড়ি খেয়ে পড়তো তার উপর। সাদা শার্ট পরিহিত আহমেদ নিজে কলারটা ঠিক করে নিল। আর আজ আহমেদ সাদা শার্ট পরে আসতো না, কিন্তু এই সাদা শার্ট যে কোনো একজনের ভীষণ পছন্দের। তার এখনও মনে পড়ে, আজ থেকে 3 বছর আগে রোজা তাকে মিষ্টি স্বরে বলেছিল যে তাকে সাদা শার্ট পরে দেখতে অনেক সুন্দর লাগে। অতীতের কথা ভেবে মুচকি হাসত আহমেদ। আচ্ছা, আজও কি সেই আগের মতোই রোজা তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে? আজকে সাদা শার্ট পরেছে বলে কি রোজা তাকে দেখে লজ্জা পাবে? লাজুক চোখে তাকিয়ে বলবে, আপনাকে আজ ভীষণ সুন্দর লাগছে। এইসব চিন্তাভাবনার মাঝে আহমেদের মনে পড়ল সেই বাঘিনীর কণ্ঠস্বর। আপনার সাথে আমি অহেতুক বেহানি আলাপ করতে ডাকছি না। দীর্ঘশ্বাস ফেলল আহমেদ। কেন? একটু প্রেম প্রীতের আলাপ করতে ডাকলেও তো পারত। মেয়েটা একদম বদলে গেছে। ঠিক তখনই বাইরে একটি মেরুন রঙের গাড়ি এসে থামলো। আহমেদের হৃদস্পন্দন যেন একটু বেড়ে গেল। হ্যাঁ, এটা তো রোজার ব্যক্তিগত গাড়ি। রোজা নেমে এলো গাড়ি থেকে। তার উপস্থিতিতে সব কিছু যেন একটু বেশি মোহনীয় হয়ে উঠল। তবে আজ আর আহমেদ মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকলো না, বরং মুখ কুঁচকে গেল তার। কারণ রোজা তো শাড়ি পরেনি, আর না পরেছে কোনো মেয়েলি পোশাক। সে তো একদম ফর্মাল গেট আপে হাজির হয়েছে, সাদা শার্ট পরে। উফ, অসহ্য। তবে সাদা শার্ট পরেও রোজাকে এখন ভালোই লাগে, কারণ এখন তার ব্যক্তিত্বের সাথে এই পোশাকটা বেশ ভালোই যায়। আহমেদ এখনও বুঝতে পারছে না, তার তো শাড়িতেই রোজাকে পছন্দ, কিন্তু এই যে মেয়েটা ভিলেনের মতো সাদা শার্ট পরে হাজির হয়েছে, তাও কেন এত সুন্দর লাগছে তাকে? কেন আহমেদের ইচ্ছা করছে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে? এটা তো নিজের সাথেই বেইমানি। আহমেদ সাথে সাথেই নিজেকে পাগল প্রেমিক উপাধি দিয়ে বসল। রোজা চোখে সানগ্লাস দিয়ে ক্যাফের দিকে এগিয়ে আসতে থাকলো, আর আহমেদ তাকে এক দৃষ্টিতে দেখছিল, অপেক্ষা করছিল সেই মুহূর্তের জন্য।
রোজা ক্যাফেতে ঢুকে একটু আশেপাশে তাকালো। মাস্ক পরিহিত আহমেদকে চিনতে তার একটু কষ্ট হলো না, বরং আহমেদের চোখ দুটোর দিকেই তার প্রথমে নজর গিয়েছে। এই চোখ যে তার বড্ড চেনা, হাজার জনের মধ্যে এই চোখ সে চিনতে পারবে। আহমেদের ধারণা ভুল হলো। সানগ্লাসের আড়ালে থেকে রোজা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আহমেদের দিকে, শুধু প্রকাশ করল না। সানগ্লাসটা না পড়লে হয়তোবা তার চোখ দেখেই আহমেদ বুঝে যেত কেউ তার দিকে অনেক বেশি মুগ্ধতার সাথে তাকিয়ে রয়েছে। এত দূর থেকেও রোজা আহমেদকে দেখে মুগ্ধ হয়ে গেল। আবারও সেই আগের মতো চিরচেনা হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। রোজা মনে মনে বেশ বিরক্ত হলো। লোকটার আড়ালে অথবা ফোনে কথা বলে সে বেশ ভালোই রাগারাগি করতে পারে, কিন্তু এই যে আহমেদের সামনে আসলেই তার সমস্ত রাগ ধূপ করেই নিভে যায়। সেই কঠিন ব্যক্তিত্বটা আসে না। রোজা আবারও চোখ মুখ কুঁচকে তাকালো আহমেদের সাদা শার্টের দিকে, বিড়বিড় করে বলল, আজকেই আমাকে এই সাদা শার্ট পরে আসতে হলো? এই লোকটাও তো দেখছি সাদা শার্ট পরে এসেছে। এই লোকটাই বা কেন পরে এসেছে? কোনো দরকার ছিল আজ পরে আসার? নিজেকে হ্যান্ডসাম দেখানোর এত ইচ্ছা? নিশ্চয়ই মেয়েদেরকে দেখাতে এসেছে। একটা শুকনো ঢোক গিলে রোজা এগিয়ে গেল আহমেদের দিকে। আহমেদও উঠে দাঁড়ালো। কোনো কথা না বলেই রোজা এসে আহমেদের সামনের চেয়ারে বসে পড়ল। আহমেদ মুচকি হেসে বলল। রোজা এবার সানগ্লাসটা খুলে ফেলল আর আহমেদের ঠিক চোখের দিকে তাকিয়ে বলল, আমি সত্যি ভাবতেও পারছি না যে আপনি আমাকে দ্বিতীয়বারের মতো ঠকালেন। এতক্ষণ উৎফুল্লে থাকা আহমেদের মনটা যেন ধূপ করেই নিভে গেল। আহমেদ ভ্রু কুঁচকে বলল। মানে? রোজা এবার তার হাতে থাকা সানগ্লাসটার দিকে তাকিয়ে বলল, জাভেদ রায়নের ফ্যাক্টরিগুলো আপনি লোক লাগিয়ে পুড়িয়ে দিয়েছেন। আপনার এটা করে কোনো লাভ নেই, তবু আপনি শুধু শুধু এমনটা করেছেন। এর কারণ কি? আহমেদ এবার বুঝতে পারল বিষয়টা। তার মানে রোজা সব জানতে পেরে গেছে। আহমেদ এবার বাঁকা হাসল। মাস্কের আড়ালে তার হাসিটা রোজা বুঝতে পারল না, কিন্তু আহমেদের চোখ দেখে সে বুঝতে পারল এই লোক একটুও ভয় পায়নি, একটুও বিচলিত হয়নি তার কথায়। আহমেদ এবার রোজার চোখের দিকে তাকিয়ে বলল, এত কিছু যখন জেনে গেছো, তাহলে এর কারণটা নিশ্চয়ই তুমি জানো রোজা। এর কারণটা তুমি নিজেও জানো। রোজা এবার দৃঢ় কণ্ঠে বলল। আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না। আহমেদ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো রোজার দিকে। রোজা এবার বলে উঠল, আমি শুধুমাত্র আপনাকে একটা কথাই বলতে এসেছি। আপনি যেটা ভাবছেন সেটা সম্ভব হবে না। কল্পনাই করতে থাকুন। আপনি যদি ভেবে থাকেন যে এসব করে লুকিয়ে লুকিয়ে আমাকে সাহায্য করে আপনি আগের আমিটাকে ফিরে পাবেন, তাহলে আপনার ধারণা ভুল। এত তাড়াতাড়ি অতীত ভুলে যাবেন না। বলে রোজা উঠে দাঁড়িয়ে চলে যেতে চাইলে আহমেদ পেছন থেকে ডেকে উঠল। আহমেদের ডাকে রোজা থেমে পিছনে ঘুরল। আহমেদ এবার নিজে উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলল, আমি অতীত ভুলে যাইনি রোজা। আমি অতীত ভুলে যেতে চাইও না। আমি অতীত ভুলে যাইনি দেখেই এখনো তোমায় এতটা ভালোবাসে। আর সব সময় চোখের দেখা সত্যি হয় না রোজা। সবসময় আমরা যেটা দেখি সেটা সত্যি নাও হতে পারে। তুমি তো অনেক বুদ্ধিমতী হয়ে গেছো। তুমি তো আর আগের মতো বোকা নেই যে তোমাকে যেটা বোঝাবে তুমি সেটাই বুঝবে। তোমার উচিত ছিল যাচাই করা। রোজা নিষ্পলক চোখে তাকিয়ে রয়েছে আহমেদের দিকে। আহমেদ এবার এগিয়ে আসলো রোজার দিকে। রোজার ঠিক সামনে দাঁড়িয়ে আহমেদ আবারও বলে উঠল, আরেকবার যাচাই করে দেখো রোজা। আমি নিশ্চিত তুমি ভুল প্রমাণিত হবে। তুমি একদিন এটাও বুঝে যাবে যে আমি নির্দোষ ছিলাম। আচ্ছা, তুমি না আমাকে খুব বিশ্বাস করতে? এই তোমার বিশ্বাস? এত ঠুনকো বিশ্বাস? রোজা এবার অন্যদিকে তাকিয়ে বলে উঠল, আমি আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম না, এখনো করি। কিন্তু সবটা নিজের চোখে দেখেছি। নিজের চোখকে কি করে অবিশ্বাস করি বলুন? আহমেদ বলে উঠল। ও যে বললাম, সবসময় চোখের দেখাটা সত্যি হয় না। রোজা নীরব থাকলো। আহমেদ আর দাঁড়ালো না। তাচ্ছিল্য হেসে রোজার সামনে থেকে সে ধীরে ধীরে বেরিয়ে পড়তে থাকলো। ক্যাফের বাইরে পা রাখার আগে আবারও পিছনে রোজার দিকে তাকিয়ে বলে উঠল, আমি জানি রোজা, তুমি সত্যিই জানতে পারবে। আর যেদিন সত্যিটা জানতে পারবে, দয়া করে আমার কাছে এসে ক্ষমা চেও না। আমি তোমার উপর একটুও রাগ করিনি, শুধু কষ্ট পেয়েছে। তবে তুমি যেদিন সত্যিটা জানতে পেরে আমার কাছে ফিরে আসবে, আবার আগের মতো আগলে নেবে আমাকে। আমার প্রশস্ত বুকে মাথা রেখে ভালোবাসে বলবে, সেদিন আমার সেই কষ্টও খুলছে যাবে।
ভুলে যাব সব। বলেই হনহন করে বেরিয়ে পড়ল আহমেদ। পেছনে ফেলে রেখে গেল ভাবুক রোজাকে। তবে রোজা এটা ভেবে অবাক হলো যে আজ আহমেদ তাকে মাই কুইন বলে ডাকেনি, নাম ধরেই ডেকেছে। আর আজ আহমেদের মধ্যে সিরিয়াসনেস ছিল। রোজা হাতে থাকা সানগ্লাসটা এবার চোখে পড়ে নিল। 2 মিনিট দাঁড়িয়ে খুব সূক্ষ্মভাবে কিছু একটা নিয়ে চিন্তা করলো। এরপরে নিজেও গটগট করে বেরিয়ে পড়লো ক্যাফে থেকে। এসব কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? গর্জে উঠল জাভেদ। রনি মাথা নিচু করে বলল, যা বলছি ঠিক বলছি বস। আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরবর্তীতে অনেক খোঁজ নিয়েছি। ওই অফিসারটাই রমজান ইসলামের একমাত্র মেয়ে। পাশ থেকে রাকিব বলে উঠল, কিন্তু এই অফিসের নাম তো এএস রোজা, আর রমজান ইসলামের মেয়ে কীভাবে পুলিশ অফিসার হবে? সে তো এতদিনে মরে যাওয়ার কথা। রনি মাথা নেড়ে বলল, না, মরেনি, বেঁচে আছে ও। আর খুব শক্তপোক্তভাবেই জায়গা করে নিয়েছে। ওই অফিসারের আসল নাম আফরোজা জেরিন রোজা। পরবর্তীতে নিজের নাম খানিক বদলে ফেলেছে, এখন তার নাম এজে রোজা ইসলাম। জাভেদ রায়ান ধূপ করে বসে পড়ল চেয়ারে। এটা কিভাবে সম্ভব? আজ থেকে 3 বছর আগে সে রমজানে ইসলামকে মেরে ফেলেছিল রোজার সামনে। সেদিন সে রোজার চোখে প্রতিশোধের আগুন দেখতে পেরেছিল। সেই আগুন থেকে ধারণা করেছিল রোজার সাথে তার আবারও দেখা হবে, আবারও মুখোমুখি হবে তারা। কিন্তু সত্যি সত্যিই যে এটা বাস্তবে রূপান্তরিত হবে সেটা সে জীবনে ভেবেও দেখেনি। সে তো ভেবেছিল রোজা হয়তো বা সুইসাইড করে বসবে। গত 2 বছর ধরে তো এই ঘটনা প্রায় ভুলেই গিয়েছিল। হঠাৎ করেই জাবেদের কপাল ঘামতে শুরু করলো। পাশে থাকা পানি ভর্তি গ্লাসটা হাতে নিয়ে ঠকঠক করে পুরো গ্লাসের পানি শেষ করে ফেলল। জাবেদ রায়ান এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, রনি, শেষ করে দে। আমার ভুল হয়েছে। আসলে ওই মেয়েটাকে ওই দিন বাঁচিয়ে রাখাটাই আমার ভুল হয়েছে। বাপের সাথে সাথে মেয়েকে মেরে ফেলা উচিত ছিল। মেরে দে এক্ষুনি ওটাকে। রনি হতাশ হয়ে বলল, এটা এখন সম্ভব নয় বস। ওই অফিসারকে এখন মেরে ফেলা একদমই সম্ভব নয়। জাবেদ যেন খুব ক্ষেপে গেল। ধমকে উঠে বলল, কেন সম্ভব নয়? প্রত্যেকটা পুলিশ আমাদের কথাতে নাচে। কোনোভাবে ওকে গুম করে ফেলা যাবে? রনির পাশ থেকে তুহিনও মাথা নেড়ে বলল, না স্যার, এটা একদমই সম্ভব নয়। আপনি 3 বছর আগে যে রোজাকে দেখেছিলেন সেই রোজা এখন নেই। বদলে গেছে সে, একদমই বদলে গিয়েছে। এখন তার সাথে লড়াই করা মানে এক বাঘিনীর সাথে লড়াই করা। আর তাকে মেরে ফেলাটা বা গুম করে ফেলাটা এত সহজ নয়। পুরো একটা সিক্রেট আন্ডার কভার টিমের লিডার সে। তার জন্য হাজার মানুষ জীবন দিতে প্রস্তুত। হাজার হাজার পুলিশ অফিসার তার আশেপাশে রয়েছে। আর তারা এতটাই সৎ যে আমরা কোটি টাকা দিয়েও তাদেরকে কিনতে পারবো না, কারণ তারা সবাই রোজার দ্বারা প্রশিক্ষিত। খুবই মুশকিল হয়ে যাবে বস, বলতে গেলে অসম্ভব ব্যাপার। জাবেদ খুব ভয় পেয়ে গেল। রোজাকে এখনও সে মুখোমুখি দেখতে না পেলেও রনির কাছে শুনে বেশ বুঝতে পারছে 3 বছর আগে সেই রোজা একদম উল্টে গেছে। অতীতে সে নির্মম ঘটনা, সেই প্রতিশোধের আগুনই রোজাকে এমন হতে বাধ্য করেছে। খানিক সময়ের মধ্যে জাবেদের মনে হলো সে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। রনি বলে উঠল, বস, আমার মনে হচ্ছে আপনার যত তাড়াতাড়ি সম্ভব দেশ থেকে বেরিয়ে পড়া উচিত। কারণ আমার মনে হচ্ছে আপনার ফ্যাক্টরিগুলোতে ওই রোজায় আগুন লাগিয়েছে। আর আমি খোঁজ নিয়ে দেখেছি মেয়েটা আপনাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। 3 বছর ধরে সে আপনাকে খুঁজছে। তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব দেশ থেকে বেরিয়ে পড়ুন। জাবেদ প্রথমে ঘাবড়ে গেল, পরে তার ভেতরকার ব্যক্তিত্ব জেগে উঠল। সে গর্জে উঠে বলল, একটা সামান্য মেয়ের জন্য আমি পালিয়ে যাব? এটা হতেই পারে না। কোনো দরকার নেই। আর এখন তো তার পাশে তার সেই প্রেমিক, সেই তাকে বাঁচানোর মতো। সেই আহম্মদকে তো আর জীবন থেকে আমি আগে থেকেই সরিয়ে দিয়েছি। এখন কেউ নেই। তাই এখন থেকে যা হবে সব মুখোমুখি হবে। রোজা ফ্ল্যাটে ফিরে এসে ক্যাফের মুহূর্তগুলো বারবার মনে করতে থাকে। অন্ধকার বেলকনিতে বসে থাকা রোজা ধীরে ধীরে চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করল। রাতের হিমশীতল বাতাস তার মুখে লাগলেও তার মনের মধ্যে আগুন জ্বলছে। আহমেদের বলা সেই কথাগুলো তাকে বিভ্রান্ত করে তুলেছে। আজ আহমেদের কথার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত শক্তি ছিল, দৃঢ়তা ছিল। একদিকে তার রাগ, অন্যদিকে সন্দেহ, সবকিছু মিলিয়ে এক গভীর
দোটানায় ডুবে যাচ্ছে রোজা। সে কি আসলেই ভুল করেছে? আহমেদ কি আসলেই নির্দোষ? তার কি আরেকবার যাচাই করা উচিত? আসলে কি তার চোখের দেখা ভুল? এই চিন্তাগুলো তার মনের গভীরে ডুব দেয়, যেন শান্তির কোনো পথ খুঁজে পাচ্ছে না। রোজা যখন গভীর চিন্তায় মগ্ন, তখন ব্যালকনির দরজায় হালকা শব্দ হয়। কিছুক্ষণ পরে অহনা হাতে কিছু ফাইল নিয়ে আস্তে আস্তে ব্যালকনির দিকে এগিয়ে আসে। এই ফাইলগুলো পুরনো আলমারির অনেক ভেতরে ছিল। আজই সে বের করে সমস্ত ফাইল সুন্দর করে পরিষ্কার করেছে। রোজার স্ত্রীর দৃষ্টি আর চোখ বন্ধ করে থাকা দেখে অহনা কিছুটা চিন্তিত হয়। ম্যাম কি আবারও স্যারের সাথে ঝগড়া করে আসলো নাকি? ভেবে অহনার মুখটা হতাশায় ভরে যায়। এসব মান অভিমানের পালা অহনার আর সহ্য হচ্ছে না। কবে যে সব কিছু ঠিক হবে? ম্যাম, আপনি ঠিক আছেন? অহনা নিচু স্বরে জিজ্ঞেস করে, যেন রোজার মন থেকে কোনো চাপ না দেওয়ার চেষ্টা করছে। রোজা চোখ খুলে কোনো উত্তর দেয় না। তার মনের মধ্যে দোটানা তখনও গভীরভাবে বসে আছে, কিন্তু অহনার উপস্থিতি কিছুটা ভার লাঘব করে। রোজা আস্তে করে একটা দীর্ঘশ্বাস ফেলল। অহনা চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকলেও রোজা জানে সে তার পাশে আছে, তাকে বোঝে। এই মেয়েটা তো তার সাথে অনেক বছর ধরেই আছে। অবশেষে রোজা গলাটা নরম করে বলল, অহনা, ওনার সাথে আজ দেখা করতে গিয়েছিলাম। অহনা ফটাফট বলল। জানি ম্যাম। রোজা ভ্রু কুঁচকে তাকাতেই অহনা বলে উঠল, আসলে সৌরভ ভাই রিয়াদকে ফোন দিয়ে বলেছিল যে স্যার আপনার সাথে দেখা করতে যাচ্ছে। রোজার মধ্যে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না, যেন সে আগে থেকে এসব জানে। রোজা একইভাবে অহনাকে উদ্দেশ্য করে বলল, ভেবেছিলাম উনিই দোষী, উনি আমাকে ঠকিয়েছেন, কিন্তু ওনার একটা কথা আমাকে বিভ্রান্ত করেছে। অহনা ধীরগতি এবং মনোযোগ দিয়ে শুনতে থাকে, কোনো মন্তব্য না করে, যেন রোজাকে পুরোপুরি নিজের মনের কথা খুলে বলার সুযোগ দেয়। রোজা তার সামনে যেন নিজেকে উজাড় করে দিতে চায়, কারণ অহনা শুধু তার অ্যাসিস্ট্যান্ট নয়, তার সবচেয়ে কাছের বিশ্বাসভাজনও। রোজা এবার হেলান দেওয়া থেকে উঠে বসে অন্যরকম কণ্ঠে বলে ওঠে, এটা সম্ভব না, উনি এরকম কাজ কিভাবে করতে পারে? আমি ওনাকে চিনি অনেক ভালো করে। যে মানুষটা আমাকে প্রথম থেকে এতটা, সে কিভাবে আমাকে ঠকাবে? উনি তো আমাকেও কখনো তেমনভাবে স্পর্শ করেনি, তাহলে এটা উনি করতেই পারে না, অসম্ভব। এটা ওনার দ্বারা সম্ভব নয় অহনা। তার চোখ মিথ্যা বলছে না। আমার কোথাও ভুল হচ্ছে, আমারই ভুল হচ্ছে মনে হচ্ছে। রোজা যেন শান্ত থাকতে পারছে না, অশান্ত হয়ে গেছে তার মন মস্তিষ্ক। অহনার এখন রোজার এমন অবস্থা দেখে দুঃখ পাওয়া উচিত ছিল, কিন্তু অহনার মনে কোথাও একটা শান্তি পাচ্ছে। আহমেদের জন্য রোজার এরকম অস্থিরতা দেখে অহনা খুব খুশি হচ্ছে। তার মানে ম্যামও স্যারের জন্য চিন্তা করেন? তবে রোজার এসব কথার মানে এখনো বুঝতে পারছে না। ম্যাম, কিসের কথা বলছেন? অহনা জানে রোজা বাইরে থেকে খুব শক্ত এবং তাকে সম্মান করার পাশাপাশি অনেকেই তাকে ভয় পায়, কিন্তু অহনা এটাও জানে রোজার ভেতরটা অনেক নরম। তাই সে সাহস করে মৃদু স্বরে বলল, ম্যাম, স্যার কি আসলে ভুল কিছু করেছে? কি এমন করেছেন উনি? আমি তো জানি উনি অনেক ভালো মানুষ এবং আমার মনে হয় উনি নির্দোষ। রোজা কোনো কথা বলে না, কিন্তু অহনার কথাগুলো যেন তার মনে খানিকটা ঢেউ তোলে। অহনার কথা বলার ধরন আর সুর তার মনের গভীরে পৌঁছায়। যদিও রোজা বাহ্যিকভাবে কঠিন, অহনার কথা শোনার পর সে কিছুটা চিন্তিতভাবে আবার নিজের ভেতরের দ্বন্দ্বে ডুবে যায়। রোজা দুহাত দিয়ে নিজের মাথার চুল চেপে ধরে। রোজা কিছুক্ষণ চুপ করে থাকে। তার ভেতরে এক অদ্ভুত ভারাক্রান্ত অনুভূতি জেগে ওঠে। গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে। রোজা ধীরে ধীরে বলতে শুরু করে, ওনার প্রতি আমার রাগটা হঠাৎ করেই এসেছে। তুমি জানতে চাও অহনা, এর পিছনের আসল কারণ? অহনা মনে মনে ঢোক গেল। সে তো রাজিয়া রহমানের কাছ থেকে আগে থেকেই সব শুনেছে। হাঁ করে কিছু বলতে চাইলে রোজা তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, জানি মামুনি, তোমাদেরকে সব বলেছে, কিন্তু কিছুটা কমতি ছিল। এই এক কাহিনী বলেনি। ওনার প্রতি আমার রাগের আসল কারণটা মামুনি তো নিজেও জানে না, তোমাদেরকে কিভাবে বলবে? অহনার মাথায় বাজ পড়ল। ম্যাম কিভাবে জানলো যে আন্টি আমাদের সব বলে দিয়েছে? পরে অহনা অদৃশ্য
হওয়াতে নিজের কপাল চাপড়ালো। সে তো ভুলে গিয়েছিল তার ম্যামের আড়ালে কিছু করলেও তো কোনো না কোনোভাবেই তার ম্যাম সব কিছুই জেনে যায়। লুকিয়ে রেখেও লাভ হয় না। রোজা আগের মতোই ভাবান্তর, মাথাটা এড়িয়ে দিয়ে বলল, মামুনি তোমাদেরকে সব বলেছে, কিন্তু এই কাহিনী আমি আর তোমাদের স্যার ছাড়া আর কেউ জানে না না। ওরা অবাক হয়ে তাকালো রোজার দিকে। আসলে কি তাই? তার মানে ম্যামের রাগের কারণটা স্যারের দেরি করে দেশে ফিরে আসা নয়, তাহলে আসল কারণটা কি? রোজা অহনার দিকে তাকিয়ে বলে। জানতে চাও? অহনা প্রথমে অবাক হয়, তার মনের কথাগুলো কিভাবে ম্যাম বলে দিচ্ছে। হ্যাঁ, সে তো জানতেই চায়, সে আসলেই জানতে চায়। অহনা মাথা ওপর নিচ করে ঝাঁকিয়ে বলে, আপনি বলেন, আমি শুনবো ম্যাম। রোজার গলা একটু ভারী হয়ে আসে। এক দীর্ঘশ্বাস ফেলে অতীতের সেই তীব্র স্মৃতির কথা বলে ওঠে। তুমি জানো অহনা, যখন উনি কানাডায় ছিল তখন ওনার যাওয়ার 1 বছর পর কানাডা থেকেই রীতা নামে কেউ একজন আমাকে ফোন করে জানায় যে উনি নাকি জেবা নামে একটা মেয়েকে পছন্দ করে আর ওর সাথে রিলেশনেও আছে। খুব তাড়াতাড়ি কানাডাতে তারা বিয়ে করবে। আমি তোমার স্যারকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি, তাই তখন কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু আমার মনে সন্দেহ ঢুকে যায়। রোজার কণ্ঠ ক্রমশ ভারী হয়ে ওঠে। পরে আবার মজা ভেবে সেটা উড়িয়ে দেই, ভুলে যাই, আর মনে রাখিনি সেই কলটা। তবে মামুনির এই কথাটা সত্যি ছিল। ওনার দেরি করে দেশে ফেরা নিয়ে আমি মনে মনে একটু রাগ পুষে রাখছি, কিন্তু সেটা সত্যি ছিল না, মিথ্যে রাগ। একটু হালকা পরিমাণ অভিমান, একটুও রাগ করিনি। শুধুমাত্র ওনাকে জ্বালানোর জন্য মিথ্যা রাগ করেছিলাম। উনি ফিরে আসলে ওনাকে একটু জ্বালাবো ভেবে রেখেছিলাম। এরপর উনি দেশে ফিরে আসেন, তখন আমি একটা জটিল কেস নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। ওই যে তথ্যমন্ত্রীকে যে এয়ারপোর্টে হামলা করা হয়েছিল, সেই কেসটা, যে কারণে ওনার সাথে তাৎক্ষণিক দেখা করতে পারিনি। পরে একদিন ডেট ফিক্সড করি আর প্ল্যান করি যে স্টুডিওতে হঠাৎ করে দেখা করতে গিয়ে ওনাকে সারপ্রাইজ দিব। এই কারণে নিজের ফোনও বন্ধ করে রাখি। তাই তোমাদের স্যারও দেশে ফেরার পর থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেনি। এরই মধ্যে আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে জেবা নামে একটি নায়িকার অভিষেক হয়। চেনো তো তুমি নায়িকা জেবা? অহনা মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ ম্যাম, ওই যে নায়িকাটা, সেই নায়িকাটা স্যারের পিছু লেগে আছে। ওনার তো খুব বেশি হট ছবি নেই, প্রায় সব ছবি ফ্লট করেছে। রোজা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, ওই নায়িকাটাই। আমি তো আর জানতাম না যে আমার কাছে যে কলটা এসেছিল এবং সেখানে যে মেয়েটার কথা বলা হয়েছিল, সেই মেয়েটাই এই মেয়েটা। এর পরের তারিখ অনুযায়ী আমি স্টুডিওতে ওনার সাথে দেখা করতে যাই। ওনার ক্যাবিনে ঢুকে আমি যা দেখলাম। রোজা এক মুহূর্ত থেমে গভীরভাবে শ্বাস নেয়। উনি আর ওই জেবা ক্যাবিনে একসাথে ছিল। তাদের দুজনের পজিশনটা এমন ছিল যেন তারা শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল বা হতে যাচ্ছিল। পরিবেশটা এমন ছিল যে কেউ এক দেখাতেই নেগেটিভ ভেবে বসবে। সোফাতে জেবা আধশোয়া অবস্থায় ছিল, তার একটা হাত ছিল ওনার কলারে, আর উনি জেবার কলারে রাখা হাতটা ধরে ওর উপর হয়েছিল। দরজার শব্দে তোমাদের আহমেদ স্যার আমাকে দেখে তখনই ভয় পেয়ে যায়। আমার ভুল বোঝা নিয়ে ভীত হয়ে পড়ে, কিন্তু জেবা তখনও তাকে ধরে রেখেছিল। মুখে ছিল বিরক্তি, যেন আমি সেখানে গিয়ে তাদেরকে ডিস্টার্ব করেছি। সেই দৃশ্যটা দেখে আমি একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করতে পারছিলাম না আমার চোখের সামনে যা ঘটছে। থমকে গিয়েছিলাম আমি। সেই মুহূর্ত থেকে আমার ভেতরের রাগ আর আস্থা হারানোর গল্প শুরু হয়েছিল। রোজার কথা বলার সঙ্গে সঙ্গে তার আবেগ যেন অহনার সামনে ঘুরে পড়ে। তার ব্যথা স্পষ্ট হয়ে ওঠে। রোজা চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকে, তার মনের সেই যন্ত্রণার কথা তুলে ধরে। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার চোখের সামনে যা ঘটছে। তোমাদের স্যারের চোখে সেই মুহূর্তে আমি ভয় দেখেছিলাম। উনি জানতো আমি ওনাকে কিভাবে দেখছি, কিন্তু সেই দিন থেকে আমি আর বিশ্বাস করতে পারিনি। আমার ভেতরের রাগটা চিরস্থায়ী হয়ে গিয়েছিল। রোজার কথা শুনে অহনাও থমকে যায়। তাহলে এই হলো আসল কাহিনী। অহনা কিছুক্ষণ চিন্তা করে, তারপর একটু সংকোচে সে বলল,
ম্যাম, একটা কথা বলি। রোজা নীরব থাকলো। অহনা আর অনুমতি পাওয়ার অপেক্ষা করলো না, নিজের মতো করে বলতে থাকলো। আমি জানি ম্যাম এই মুহূর্তে আপনি কী অনুভব করছেন, কিন্তু আমি সত্যি বলছি, স্যারের কোনো দোষ নেই। তিনি কখনোই জেবাকে পছন্দ করেনি। স্যারের মতো মানুষ এমনটা করতেই পারে না। এটা আসলেই অসম্ভব। আমার মনে হচ্ছে এর ভেতরে কোনো রহস্য আছে ম্যাম। আসলেই সব সময় চোখের দেখা সত্যি হয় না। আপনি সেই পরিস্থিতির মাঝখানে দেখেছেন, হয়তোবা সেই পরিস্থিতির আগের দৃশ্যটা দেখলে এমন মনে হতো না। ম্যাম, আপনার হয়তো স্যারের কথা শোনা উচিত ছিল। রোজা মুখ ফিরিয়ে নেয়, যেন অহনার কথা শুনতে চাইছে, কিন্তু তার মনের মধ্যে দ্বন্দ্ব ভঙ্গ হয় না। অহনা তার কথাগুলোকে জোরালো করার চেষ্টা করে। ম্যাম, আপনি জানেন, আপনি যখন পাকিস্তান গিয়েছিলেন সেই সময়ও ওই জেবা নামক মেয়েটা স্যারকে বিরক্ত করতে স্টুডিওতে গিয়েছিল। সেদিন নাকি স্যার ওই মেয়েটাকে চড় মেরেছিল। সৌরভ ভাইয়ার কাছ থেকে শুনেছি, আর সৌরভ ভাইয়াও আমাদেরকে বলেছে যে ওই মেয়েটা নাকি স্যারকে অনেক আগে থেকেই ডিস্টার্ব করে, কিন্তু স্যার তো তাকে পাত্তাও দেয় না। স্যার হয়তো কঠিন পরিস্থিতির মুখোমুখি ছিল ম্যাম। আর একটু থেমে অহনা আবারও মিনমিন করে বলল। স্যার তো আপনাকে অনেক ভালোবাসে ম্যাম। রোজার বুকটা ধক করে উঠল। এটা যে তার অজানা তো তা নয়। লোকটা তাকে কতটা ভালোবাসে সেটা তো বেশ ভালো করেই জানা তার। রোজা কিছুটা নরম হয়, কিন্তু তার মধ্যে এখনো সংশয় বিদ্যমান। অহনা তাকে বোঝাতে চেষ্টা করে। ম্যাম, দয়া করে স্যারকে কিছু বলার সুযোগ দিন। স্যার আপনাকে সত্যি ভালোবাসে এবং এই কারণেই সব কিছু খারাপ হতে দেওয়া উচিত না। রোজা ক্ষীণ হেসে বলল। এর মধ্যেই ওনার হয়ে সাফাই গাইতে শুরু করলে অহনা। উনি দেখছি আমি বাদে আমার টিমের সবাইকে ইমপ্রেস করে ফেলেছে। এক কাজ করো, আমার কাছে রিজাইন লেটার জমা দিয়ে সবাই ওনার হয়ে কাজ করা শুরু করে দাও। অহনা বুঝতে পারল তার ম্যাম নিজের দুর্বলতা লুকাতে কথা এড়িয়ে যাচ্ছে, তাই অহনা খানিক হেসে আর কিছু বলল না। রোজা আবারও গ্রিল দিয়ে ব্যস্ত শহর দেখতে দেখতে নিজের ভাবনায় ডুব দিল। অহনা রোজার দৃষ্টি দেখতে পেয়ে ধীরে ধীরে বলল। ম্যাম, আমি কি জেবাকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করব? আমি মনে করি এই ঘটনা পরিষ্কার করা দরকার। ওই মেয়ে যদি সত্যি স্যারকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে ওকে 2 দিন আমাদের স্পেশাল ডোজ দিলে সব কিছু গড়গড় করে বলে দেবে। রোজা কিছুক্ষণ চুপ থেকে অহনার কথা ভাবতে থাকে। অহনার সজাগ চেহারা এবং দৃঢ় প্রত্যয় দেখে রোজা একটু আশ্বস্ত হয়। তারপর সে হতাশার সুরে বলে। কিন্তু জেবা তো এখন দেশের একজন বড় নায়িকা, এভাবে তাকে ধরা বা মুখোমুখি করা সম্ভব নয়। অহনার মনটাই খারাপ হয়ে গেল। রোজা হঠাৎ করে ঠোঁট গোল করে একটা বড় শ্বাস ছেড়ে বলল। আচ্ছা ওসব বাদ দাও, যা হবে দেখা যাবে। দেখি তোমার স্যার নিজেকে নির্দোষ প্রমাণ করতে কিছু করে কিনা। অহনা মনে মনে বলল। স্যার জীবনও কিছু করবে না, করলে আগেই করতো। স্যার হয়তো নিজেও দেখতে চান যে আপনার বিশ্বাসের দূর কতটা। রোজা এবার অহনার হাতে থাকা ফাইলগুলোর দিকে তাকিয়ে বলে উঠল। এসব ফাইল কোথা থেকে নিয়ে এলে? অহনা বলে উঠল। ম্যাম, স্টোর রুমে আপনার যে পুরনো আলমারিটা রয়েছে সেটা থেকে এইগুলো পেয়েছি। আসলে স্টোর রুমটা আজকে পরিষ্কার করছিলাম তো, আলমারিটা পরিষ্কার করার সময় এই ফাইলগুলো পেলাম, তাই আপনাকে দেখাতে নিয়ে এলাম যে এইগুলো এখনও দরকার কিনা। রোজা অহনার হাতে থাকা ফাইলগুলোর দিকে তাকিয়ে বলে উঠল। এগুলো আমার চাকরিতে জয়েন করার সময়কার ফাইল, আর গত বছরের কিছু কেসের ফাইল হয়তো এখন দরকার নেই। ঠিকঠাক করে গুছিয়ে রেখে দাও। অহনা মাথা নাড়িয়ে বলল। ওকে ম্যাম। অহনা চলে যেতে নিলে রোজা বলে উঠল। আমাকে 1 কাপ কফি দিয়ে যাও তো। অহনা মিষ্টি হেসে মাথা নাড়িয়ে চলে গেল। আহমেদ বিছানায় উপুর হয়ে মনমরা হয়ে পড়ে আছে। তার মনের অবস্থা যেন অন্ধকারে ডুবে গেছে। অতীতের সেই স্মৃতি তার মাথায় ঘুরছে। রোজার রাগ, জেবার সাথে তাকে দেখার পর রোজার চোখের পানি, আর এই মুহূর্তে তার প্রতি অনুভূতি। ঘরের কোণায় রাখা একমাত্র গিজার তার দিকে তাকিয়েছিল, যেন সেও তার দুঃখের সুরে সুর মেলানোর চেষ্টা করছে। সে ঘড়ির দিকে তাকায়, সময় যেন থমকে গেছে। বিছানায় শুয়ে থাকা আহমেদ নিজের মধ্যে সংকুচিত হয়ে পড়ে।
মাঝে মাঝে কানের কাছে ভেসে আসা রোজার কথাগুলো তাকে আরও বিষণ্ণ করে দিচ্ছে। আমি কি সত্যি ভুল করেছি? ভাবতে ভাবতে সে আকাশের দিকে তাকায়, যেন সেখানে উত্তর খুঁজছে। মাঝে মাঝেই সে রোজাকে বোকা উপাধি দিয়ে বসে। না হলে কি আর শুধু সে দৃশ্যটুকু দেখেই মেয়েটা তাকে অবিশ্বাস করতে পারে? তার কথাটা একটু শুনলে কি হতো? আহমেদের মাঝে মাঝে এটা ভেবেও খারাপ লাগে যে রোজা যখন সব কিছু জানতে পারবে তখন সে নিজেই নিজেকে কতটা অপরাধী মনে করবে। তখন সে নিজেই তার এতদিনের রাগের জন্য কষ্ট পাবে। হঠাৎ সৌরভ দরজায় কড়া নাড়ে। ঘরে প্রবেশ করে সে কিছুটা চিন্তিত হয়ে বলে। আহমেদ প্রথমে উত্তর দেয় না। সৌরভ তার মনমরা অবস্থাটা বুঝতে পারে, এমনকি কারণটাও ধরতে পারে। আজ পর্যন্ত সে আহমেদের কখনো মনমরা হয়ে থাকতে দেখেনি। যখনই দেখেছে তখনই তার মন খারাপের পেছনের কারণ ছিল একমাত্র রোজা। সৌরভ আবার বলতে শুরু করে। স্যার, শেষ বিকেল সিনেমার টাইটেল সংটা আজকে রেকর্ডিং হবে। সিনেমার সকল অভিনেতা অভিনেত্রীরা তাড়াতাড়ি এসে পৌঁছে যাবে। আপনার গান শুনতে সবাই অপেক্ষা করছে স্যার। রেকর্ডিংয়ের আগে একবার রিহার্সাল করে নিলে ভালো হয় স্যার। আহমেদ দীর্ঘশ্বাস ফেলে। আমি জানি সৌরভ, কিন্তু এখন কিছু করতে ইচ্ছা করছে না। সৌরভ বুঝতে পারে আহমেদ কোথায় আটকে আছে। সে ধীরে ধীরে বলল। এমন বলবেন না স্যার, শিডিউল ঠিক হয়ে গিয়েছে। প্রডিউসারও চলে এসেছে, আর আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে হয়তো ম্যামের প্রতি আপনার অনুভূতি প্রকাশ করতে পারবেন স্যার। গান তো আপনার অভিব্যক্তির মাধ্যম। এই কথা শুনে আহমেদ কিছুটা দৃষ্টি ফিরিয়ে আনতে চেষ্টা করে। সে মনে মনে ভাবে, হয়তো এই গানটি আমার হৃদয়ের কথা রোজার কাছে পৌঁছানোর উপায়। হঠাৎ করে আহমেদ করুণ কণ্ঠে বলে ওঠে। তোমার ম্যাম আমাকে ভুলে গেলে কেন সৌরভ? আগের মতো আমাকে বিশ্বাস করতে পারছে না কেন সে? সৌরভ তড়িঘড়ি করে বলে উঠল। কি বলছেন স্যার? ম্যাম আপনাকে ভুলে যাবে কেন? ম্যাম আপনাকে মনে রেখেছে বলে তো সারাদিন রাত ঝগড়া করছে শুধু। আপনাকে ভুলে গেলে কি আর ঝগড়া করতো নাকি? সৌরভের বোকা বোকা কথায় আহমেদ ফিক করে হেসে দিল। সৌরভের মনটাও প্রশান্তিতে ভরে গেল তার স্যারের মুখে হাসি দেখে। সে তো এটাই চাইছিল। নিজের হাসিটা বজায় রেখেই আহমেদ বলল। চলো যাই, গানের রেকর্ডিংটা করে আসে। ড্রয়ার থেকে আমার ফোনটা নিয়ে রাখো। রাতে দেখি তোমার ম্যামকে কল করে আরেকবার ঝগড়া করা যায় কিনা, তাহলে হয়তো মনটা ভালো হবে। যেই আহমেদ দু একবার রেকর্ডিং একদম পারফেক্ট রেকর্ডিং দিতে পারত, সে আজ রিহার্সালের পর আরও 6 বার রেকর্ডিং করার পরেও ঠিকঠাক রেকর্ডিং দিতে পারছে না দেখে সবাই অবাক। প্রডিউসার রেহান আহমেদকে আলাদা করে ডেকে নিয়ে বললেন। কি ব্যাপার স্যার, আপনার মন মেজাজ ভালো নেই নাকি? এমনভাবে তো হবে না, তো কয়েকজনের কাছে এমনটা আশা করা যায় না স্যার। আহমেদ চুপ রইল। সে নিজেও জানে না কেন এমন হচ্ছে। রেহান আবার বলল। স্যার, আপনি চাইলে আমরা সুর পরিবর্তন করতে পারি, লিস্টগুলো পরিবর্তন করতে পারি, অথবা অন্য কোনো সমস্যা হলে সেটা পরিবর্তন করতে পারব। আপনি সমস্যাটা বলুন প্লিজ। আরে আহমেদ হাল ছেড়ে দিয়ে বলল। দেখুন মিস্টার রোহান, আমার মনে হচ্ছে আপনার অন্য কোনো শিল্পীর খোঁজ নেওয়া উচিত। এই গানটা হয়তো আমাকে দিয়ে হবে না। আসলে এমনিতেও আমি মানসিকভাবে তেমন ঠিক নেই। গানটা আমি করতে পারতাম। সুর বা লিরিক্স কিছু পরিবর্তন করার দরকার নেই। এভরিথিং ইজ বেস্ট, এভাবেই করতে পারতাম। কিন্তু আপনারটা ওকে, আপনি অন্য কোনো শিল্পী দেখতে পারেন। প্রডিউসার রেহান আটকে উঠলেন। কি বলছেন? না না, অসম্ভব। আপনাকে ছাড়া অন্য কোনো সিঙ্গার নেওয়া যাবে না স্যার। এর মধ্যেই আমরা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দিয়েছি যে শেষ বিকেলে এই টেলারের সং গাইবেন সারা দেশে কণ্ঠশিল্পী শাহেদ আহমেদ রোহান। দর্শক সব মুখরিত হয়ে আছে আপনার গান শোনার জন্য। এখন এই পর্যায়ে এসে আমরা যদি নিজেদের মতামত পরিবর্তন করে ফেলি তাহলে আমাদের দর্শকেরা মুখ ফিরিয়ে নেবে। আহমেদ হতাশার শ্বাস ফেলল। এরকম দু একটা গান মিস করা তার পক্ষে কিছুই না। প্রতি সপ্তাহে তার কাছে ভিন্ন ভিন্ন গানের অফার অটোমেটিক্যালি চলে আসে। প্রডিউসার রেহান আবারও বললেন। আপনি চাইলে আর একটু সময় নিতে পারেন স্যার, কোনো অসুবিধা নেই। আমরা না হলে রেকর্ডিং এর পিছনে এর মধ্যে অন্য কোনো কাজগুলো শেষ করে ফেলব। আপনি চাইলে সময় নিতে পারেন স্যার। আহমেদ কখনো কাজ ফেলে রাখে না। শুধুমাত্র তার জন্য এভাবে রেকর্ডিং পিছিয়ে যাবে সেটা সে কখনো হতে দিতে পারে না। ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে আহমেদ বলে উঠল। না থাক, সময় দরকার নেই। আপনি আমাকে শুধুমাত্র 20 মিনিট সময় দিন। আমি 1 কাপ কফি খাই, একটু বিশ্রাম নেই। আজকে রেকর্ডিং করবো ইনশাআল্লাহ।
একটু কষ্ট করে সবাই অপেক্ষা করুন। প্রডিউসার রেহান বেশ সন্তুষ্ট হলেন। তিনি আহমেদকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। আহমেদ চুপ করে বসে পড়ল চেয়ারে। সে মূলত কিছু কথা বলেছে প্রডিউসার রেহানকে। গত 3 বছর যাবৎ সে তো মানসিক চাপের মধ্যে প্রত্যেকটা গান গেয়ে এসেছে। কই তখন তো এমন সমস্যা হয়নি। আজ কেন এমন হচ্ছে কারণটা আমি খুঁজে পাই না। শুধু সে এটা জানে গানের রেকর্ডিং করতে গেলেই রোজার চেহারা তার চোখের সামনে ভেসে উঠছে। কেন জানি তার মনটা খুব দ্রুত খুঁত করছে। রোজার কথা খুব মনে পড়ছে আজকে। কেন যেন মনটা খুব কুড়াচ্ছে। বারবার মনে হচ্ছে রোজা ঠিক আছে তো। রোজার বিষয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ চিন্তা মাথায় আসছে। সে কোনো বিপদে পড়েনি তো। নিজের ভাবনাতে নিজেই বিরক্ত হলো আহমেদ। রোজা অবশ্যই ঠিক আছে, কেন তার কিছু হবে? আহমেদ একটা বড় শ্বাস নিয়ে সৌরভকে ডাক দিল কফি আনার জন্য। যাই হয়ে যাক আজকে গানের রেকর্ডিংটা শেষ করাই লাগবে। সে কখনো কাজ ফেলে রাখার মানুষ নয়। বস, আপনার প্ল্যানটা আসলে কি একটু বলুন তো? জাবেদ রায়ান শয়তানির হাসি হেসে বলল। আজকেই সকলের খেলা শেষ করে দিব, তুই শুধু দেখতে থাক। রনি এবং তুহিন একে অপরের দিকে তাকানো। বস, আপনি কি করতে চাচ্ছেন? জাবেদ রায়ান উৎফুল্লিত কণ্ঠে বলল। একটা জবরদস্ত প্ল্যান করেছি রমজানের মেয়েকে কাবু করার জন্য। আজই শেষ করে দেব ওকে। শুধু শুধু পথের কাঁটা রেখে কি করব? রনি আটকে উঠল। কি বলছেন বস? এটা কিভাবে সম্ভব? জাবেদ রায়ান বলল। সম্ভব সম্ভব, সবই সম্ভব। যতই হোক মেয়ে মানুষ তো, ওর মধ্যে একটা আবেগ নিশ্চয়ই আছে। আবেগের টানে চলে আসবে আমার কাছে, একদম চিন্তা করিস না। ওর ওই প্রেমিকের নামটা যেন কি ছিল? রনি একটু ভেবে বলল। আরশাদ আহমেদ। বর্তমান অবশ্য ছেলেটা গায়ক শুনেছি। জাবেদ রায়ান বাঁকা হেসে মাথা নাড়িয়ে বলল। ওহ আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। ওকে ভুলে যাই কিভাবে? তুহিন বলল। বস, আমাদের সাহায্য লাগবে না। জাবেদ বাঁকা হেসে বলল। তোদের সাহায্য ছাড়া কি হয়? তোদের সাহায্য তো অবশ্যই লাগবে। আপাতত শুধু একটা কাজ কর, একটা প্রাইভেট সিম জোগাড় কর। এরপর জাবেদ রনিকে উদ্দেশ্য করে বলল। ওই মেয়েটা নায়িকা যে এসেছে। রনি মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ বস, জেবা ম্যাম একটু আগে এসেছে এখানে। ওনাকে কি আপনি ডেকেছেন? জাবেদ বলল। অবশ্যই তাকে আমি ডেকেছি। সে তো আমার খেলার আসল গুটি। তাকে দিয়েই তো শুরু করেছিলাম। তাই এখন এই শেষ পর্যায়ে তাকে খুব দরকার হবে। রোজা কখনো সন্ধ্যাবেলা ঘুমোয় না। এই সময়টা সে অনেক কাজ করে থাকে। কিন্তু আজ মন মেজাজ খারাপ থাকার কারণে কেন জানি সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গিয়েছে সে। নূরা রোজাকে খেতে আসার জন্য ডাকতে এলে ঘুমন্ত রোজাকে দেখে কিছু না বলেই ফিরে গিয়েছে। অহনা আপু, ম্যাম তো ঘুমোচ্ছে। অহনা যেন বেশ অবাক হলো। বলো কি, ম্যাম ঘুমাচ্ছে? রিয়াদ সোফায় বসে বসেই ল্যাপটপে কাজ করছিল। নূরার কথা শুনে সেও অবাক হয়ে বলল। বলে কি মেয়ে, ম্যাম সন্ধ্যাবেলায় তো কখনো ঘুমায় না। আমরা বিকেলবেলা একটু ঘুমাতে গেলেই তো ম্যাম আমাদেরকে গুলি করে উড়িয়ে দেওয়ার ভয় দেখায়। আর তুমি বলছো কি না ম্যাম ঘুমাচ্ছে? নূরা সরল মনে মাথা নাড়ালো। অহনা ব্যাপারটা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে বলল। না রে রিয়াদ, ম্যাম আসলেই ঘুমাচ্ছে। ম্যামের মন মেজাজ একদম ভালো নেই। যা শুনলাম, আমি ম্যামের জায়গায় থাকলে তো সুইসাইড করতাম। ম্যাম যে এখনও ঠিক আছে, এটাই অনেক। নাহিদ রিয়াদের পাশে বসে বসেই ফোনে গেম খেলছিল। তার প্রিয় ম্যামের সম্পর্কে এমন ভয়ানক কথা শুনে নাহিদ আঁতকে উঠে বলল। কি বলছিস তুই এসব? ম্যাম সুসাইড করবে কেন? কি হয়েছে ম্যামের? অহনা প্রথমে ভাবল সে তাদেরকে পুরো বিষয়টা বলবে না, কিন্তু রোজা তো তাকে নিষেধ করেনি বলার জন্য। আর রোজা নিষেধাজ্ঞা না দেওয়া মানেই টিমের সবাইকে বলা যাবে। এক এক করে রোজার বলা সমস্ত কথা রিয়াদ, নাহিদ আর নূরাকে খুলে বলল সে। সব শুনে সবাই স্তব্ধ হয়ে পড়ল। কিছুক্ষণের জন্য সবাই ভাষা হারিয়ে ফেলল। তারা যখন সবাই ঘরের ড্রয়িং রুমের মধ্যে এভাবেই নীরবতা পালন করছে, সেই সময়ে হঠাৎ রিয়াদের ফোন বেজে ওঠে। রিয়াদ হেসে ফিরে এসে দেখে সে সৌরভ কল করছে। সাথে সাথে এসে কলটা ধরে। সৌরভ প্রথমেই সালাম দেয় রিয়াদকে।
ব্যাপার কি সৌরভ? এই অসময়ে ফোন করলি যে, সব ঠিক আছে তো? সৌরভ আস্তে করে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসলে রিয়াদ ভাই, ম্যাম ঠিক আছে তো? এতবার কল করলাম, ধরলো না। ম্যামের কিছু হয়েছে নাকি? শরীর খারাপ? রিয়াদ আমতা আমতা করে বলল। আরে না, ম্যাম ঘুমাচ্ছে তো, ওই কারণে ফোন হয়তো সাইলেন্ট আছে। ম্যাম একদম ঠিক আছে। সৌরভ যেন হাঁপ ছেড়ে বাসল। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম দু আঙুল দিয়ে মুছে সৌরভ বলে উঠল। আর বলো না রিয়াদ ভাই, ছাত্র চিন্তায় মরে যাচ্ছে একদম। কেন যে স্যার আজকে ম্যামের জন্য এতটা চিন্তায় আছে, হঠাৎ আজকে এত টেনশন করছে কেন বুঝতে পারছি না। জানো, গানের রেকর্ডিং করতে গেলেও ভুলভাল গেয়ে দিচ্ছে। কি একটা অবস্থা। রিয়াদ ভ্রু কুচকে বলল। কেন রে, কিছু হয়েছে নাকি আবার? আরে না না, কিছুই হয়নি। স্যার নিজেই আজকে কেন জানি একটু মানসিকভাবে দুর্বল। ম্যামের জন্য আজ একটু বেশি চিন্তা করছে। রিয়াদ আশ্বাস দিয়ে বলল। স্যারকে চিন্তা করতে মানা কর সৌরভ, ম্যাম একদম ঠিক আছে। একটা কথা মনে রাখবি সৌরভ, যতক্ষণ আমরা বেঁচে আছি ম্যামের কিচ্ছু হবে না। নিজের জীবন দিয়ে হলেও ম্যামকে রক্ষা করব। শেষ নিঃশ্বাস পর্যন্ত ম্যামের জন্য লড়াই করে যাব ইনশাল্লাহ। রিয়াদের কথা শুনে ওদিকে নূরা, অহনা এবং রিয়াদ ওপর নিচ মাথা ঝাঁকালো। রিয়াদ একদম ঠিক বলেছে। তারা তো আসলেই নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ম্যামকে নিরাপত্তা দিয়ে যাবে। সৌরভের কাছে রোজা ঠিক থাকার কথা শুনে আহমেদ একটু আশ্বাস পেল। কোনো মতে নিজেকে বুঝ দিয়ে রেকর্ডিং করতে নেমে গেল। এদিকে অহনা খাবার সব গুছিয়ে রাখলো। 9টার পরেই সে রোজাকে ডেকে দেবে বলে ভেবে রাখলো। এখন ঘুমাচ্ছে, ঘুমো। এমনিতেই তার ম্যামের উপর দিয়ে সারাদিন অনেক ধকল যায়। রোজার ঘুম ভাঙল ঠিক 9টা 15-তে। ঘুম থেকে উঠেই আড়মোড়া ভেঙে রোজা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ঘড়ির দিকে তাকাতেই বিরক্তিতে মুখ কুঁচকে গেল রোজার। সে কখনো এই টাইমে ঘুমোয় না। আজ কেন যে ঘুম পেল সে নিজেও বুঝতে পারছে না। টাওয়াল দিয়ে হাত মুখ মুছে ফোনটা যেই হাতে নিবে সেই সময় নিচে থেকে ডাক ছুড়ল অহনা। ম্যাম, তাড়াতাড়ি আসুন, খেয়ে নিন। বেশি রাত হলে তো খেতে পারবেন না। রোজার ঘুম ভেঙেছে বুঝতে পেরেই অহনা বলে উঠল। রোজার ফোনটা হাতে নিল না, ফোনটা সেখানে রেখেই খেতে চলে গেল নিচে। তার আগে এখন খাওয়াটা প্রয়োজন। এদিকে গানের রেকর্ডিং শেষে আহমেদ কেবলই বাড়িতে এলো। খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়ে শুয়ে নিজের ফোনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সে, যেখানে ভেসে আছে রোজার 3 বছর আগেরকার সেই ছবি, যখন তারা ভার্সিটিতে পড়তো। এই ছবিতে রোজা নীল রঙের একটা শাড়ি পরেছে। আহমেদ মনে মনে বলে উঠল। তাকে যে শাড়ি পরে কতটা সুন্দর লাগে সে কি তা জানে? আগে কত সুন্দর ছিল। শাড়ি পরতো, থ্রি পিস পরতো, চুড়িদার পরতো, গাউন পরতো, কত সুন্দর লাগতো দেখতে। চোখই সরাতে পারতাম না আমি। আর এখন সবসময় শার্ট, জ্যাকেট, কোট, স্যুট এসব পরেই ড্যাংড্যাং করে ঘুরে বেড়ায়। অসহ্যকর পোশাক। অনেকক্ষণ রোজার ছবিটার দিকে তাকিয়ে থাকার পর আহমেদ তার ফোনটা নামিয়ে রাখল। কিছু একটা ভেবে আবারও ফোনটা উঠিয়ে কল দিল রোজার নাম্বারে। তার তো এখন রোজার সাথে ঝগড়া করার কথা। একটা ছোটোখাটো ঝগড়া না হলে তার এখন ঘুম আসছে না। আহমেদ আজ ভাবছে 10টার আগেই ঘুমিয়ে পড়বে। কেন জানি খুব টায়ার্ড লাগছে। রোজার নাম্বারে কল দিয়ে আহমেদ কানে ধরে ফোনটা, কিন্তু ওপাশ থেকে রোজার কণ্ঠ না এসে ভেসে এলো এক রোবোটিক মেয়েরই কণ্ঠ। আপনি যেই নাম্বারে কল করেছেন সেই নাম্বারটি এখন ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার কল করুন, ধন্যবাদ। আহমেদ বুঝতে পারল মেয়েটা তার নাম্বার ব্লক লিস্টে ফেলে দিয়েছে। খুবই বেয়াদব হয়ে গিয়েছে মেয়েটা। সাহস তো কম না, তার মতো এক দেশ সেরা হ্যান্ডসাম গায়কের নাম্বার ব্লক লিস্টে ফেলে। আহমেদ বিছানার পাশের ড্রয়ারে হাত দিল, যেখানে পড়ে রয়েছে শত শত সিম। এই সিমগুলো মূলত রোজার সাথে কথা বলার জন্যই কিনেছে সে। কখন কোন নাম্বার ব্লক করে দেয় ঠিক নেই। না জানি মেয়েটার জন্য আর কত কি করতে হবে তাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে আহমেদ সেখান থেকেই বেছে বেছে অন্য একটা সিম নিজের ফোনে ঢুকিয়ে আবারও কল করলো রোজার নাম্বারে। কিন্তু এবারও আহমেদ হতাশ হলো। এবারে তার কলে নো অ্যান্সার দেখাচ্ছে। তার মানে এখনও রোজার ফোনটা সাইলেন্টে রয়েছে। হতাশ হয়ে আহমেদ ফোনটা রেখে দিল পাশে। কিছুক্ষণ পরে আবারও কল দিবে বলে ভেবে রাখলো। এদিকে খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে ফোন হাতে নিয়ে রোজা ভ্রু কুঁচকে ফেলল। তার স্ক্রিনে ভেসে আছে কিছু আননোন নাম্বার।
থেকে মিস কল আর একটা বড়সড় মেসেজ। রোজা কলগুলোকে পাত্তা না দিয়ে মেসেজের ওপর ভালো করে দৃষ্টি দিল। বিড়বিড় করে মেসেজটা পড়েই রোজার মাথায় আকাশ ভেঙে পড়ল। কেঁপে উঠল তার পুরো শরীর, থেমে গেল তার মস্তিষ্কের সমস্ত স্নায়ু। কাঁপা কাঁপা হাতে নিজের মাথার চুল চেপে ধরল রোজা। কোনো কথাবার্তা না বলেই দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। উত্তেজনার বশে ফোনটাও হাতে নিল না। ফ্লোরে পড়ে রইল ফোনটা, যেখানে ভেসে আছে একটি অদ্ভুত মেসেজ। ম্যাম, আপনার মামনি রাজিয়া রহমানকে জাবেদের রায়হানের লোকেরা তার ফ্ল্যাট থেকে তুলে নিয়ে শ্যামপুরের দিকে গিয়েছে। জাবেদ আপনাকে 20 মিনিটের মধ্যে শ্যামপুরের জঙ্গলটাতে আসতে বলেছে। উল্লেখ্য, আপনাকে একা একা আসতে বলেছে। এমনকি তারা আহমেদ স্যারের বাড়িটাকেও ঘিরে ধরে রেখেছে। ভুলক্রমে যদি আপনি দলবদল নিয়ে শ্যামপুরের দিকে আসেন, তাহলে তারা আহমেদ স্যারকেও আক্রমণ করবে। তাই ম্যাম, তাদেরকে বাঁচাতে চাইলে যত দ্রুত সম্ভব শ্যামপুরে একা চলে আসুন। ইতি আপনার বিশ্বস্ত গোপন শুভাকাঙ্ক্ষী রাসেল। রাত তখন প্রায় 10টা। বাড়ির ভেতরে হালকা নীরবতা, বাতাসের সাথে পর্দাগুলো একটু একটু করে দুলছে। রোজার তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়ার পর ঘরটা যেন নিস্তব্ধ হয়ে গেছে। আকাশে হঠাৎ করে মেঘ জমে গিয়েছে। একটু পরপর মেঘের গর্জনের আওয়াজ পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে খুব ভালোই বৃষ্টি হবে। অহনা একা দাঁড়িয়ে আছে। তার মনের ভেতর চিন্তার ঢেউ খেলে যাচ্ছে। তার মনে পড়ল কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাটা। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েছে। অহনাও ডাইনিং টেবিল গুছিয়ে ঘুমিয়ে পড়তে গেলে হঠাৎ নিজের রুমের দরজা খুলে দ্রুত বেরিয়ে এলো রোজা। শক্ত হাতে তার জ্যাকেটটা গায়ে চাপিয়ে নিল। বাইরে অপেক্ষমান গাড়িটার দিকে এগিয়ে গেল দ্রুত পদক্ষেপে, যেন এক মুহূর্তও দেরি করার অবকাশ নেই। চিন্তিত রোজাকে এমন হন্তদন্ত হয়ে বেরোতে দেখে অহনা দ্রুত এগিয়ে এলো, তার কপালে চিন্তার ভাঁজ। ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? কিছু হয়েছে? এমন দেখাচ্ছে কেন আপনাকে? রোজা একবারও তার দিকে তাকালো না। অহনার প্রশ্ন যেন বাতাসে মিলিয়ে গেল। তার চোখে ছিল এক অদম্য সংকল্প। কোনো কথা নয়, শুধু কাজ। অহনার কণ্ঠে উৎকণ্ঠা থাকলেও রোজা কিছু বলল না, যেন কিছু বলার সময় নেই। হাতের ইশারায় শুধু বুঝিয়ে দিল যেন অহনা আর কোনো প্রশ্ন না করে। গাড়ির দরজা খোলার সাথে সাথেই সে বসে পড়ল। অহনার দিকে তাকিয়ে শেষবারের মতো বলে উঠল, তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো অহনা, আমি আজ ফিরে আসবো কিনা জানি না। বলেই স্টিয়ারিংয়ে হাত রেখে দ্রুত ইঞ্জিন চালু করলো রোজা। আর পর মুহূর্তে গাড়িটা যেন বাতাসের সাথে মিশে গেল শ্যামপুরের উদ্দেশ্যে। চারপাশের রাস্তাগুলো অন্ধকারে ঢাকা, কিন্তু রোজার মন ছিল এক প্রবল আলো। প্রতিশোধ আর ভালোবাসার মিশ্রণে তৈরি এক শক্তি। অহনা বেরিয়ে এলো কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা স্মৃতি থেকে। রোজার এহেন আচরণে সে খানিকটা উদ্বিগ্ন। রোজার তার কাজের প্রতি সবসময় দৃঢ় এবং গোপনীয়। এই মাঝরাতে কি ম্যামের কোনো জটিল কেসের কাজ করছে? কি এমন হলো যে এইভাবে দ্রুত গতিতে বাড়ি থেকে বের হয়ে গেল? আমাদের কেউ সাথে নিল না? অন্তত বডিগার্ডদের তো নেওয়া উচিত ছিল। এইভাবে একা একাই মাঝরাতে বেরোনোটা কি ঠিক হলো? অহনার মাথায় কিছু ঢুকছে না। কী করবে কিছু বুঝতে পারছে না সে। কিছুক্ষণ পর অহনা তার মনোযোগ ফিরিয়ে নিল নিজের দায়িত্বের দিকে। বিকেলবেলা রোজাকে দেখানো রোজার সেই কয়েকটা ফাইল ঠিকঠাক করে আলমারিতে রাখতে হবে তাকে। অহনা আলমারির সামনে দাঁড়িয়ে ফাইলগুলো গোছাতে লাগলো। হঠাৎ একটা ফাইল তার হাত ফসকে মাটিতে পড়ে গেল। ধপ করে শব্দ হয়, আর ফাইলের ভেতরে কাগজপত্রগুলো ছড়িয়ে পড়ে মেঝেতে। একটু বিরক্ত হয়ে সে নিচু হয়ে কাগজগুলো তুলতে লাগলো। একটার পর একটা কাগজ সাজিয়ে হাতে নিতেই হঠাৎ একটা কাগজের দিকে অহনার চোখ আটকে গেল। মনের ভেতর কিছু অস্বাভাবিক অনুভূতি হলো। কাগজটার হাতে নিয়ে সে ধীরে ধীরে পড়তে শুরু করলো, এবং তার দৃষ্টি থেমে গেল একটা লাইনে। সঙ্গে সঙ্গে অহনা হতবাক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এটা কখনোই সম্ভব না। চোখ বড় করে এক হাতে নিজের মুখ চেপে ধরল অহনা। এরপরে কিছুক্ষণ আবারও কাগজের দিকে তাকিয়ে থেকে চেঁচিয়ে উঠল। আহাজারি করে ডাকতে শুরু করলো রিয়াদ, নূরা এবং নাহিদকে। অহনার গগন বিদারক চিৎকার শুনে সবার ঘুম ভেঙে গেল। সবাই হুড়মুড় করে এসে পৌঁছালো স্টোর রুমে। সেখানে
কিছু কাগজ অবহেলায় পড়ে রয়েছে মেঝেতে এবং অহনার হাতে একটি কাগজ যেটার দিকে অহনা অসহায় হতভম্ব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। রিয়াদ বিরক্তির স্বরে বলে উঠল, সমস্যা কি তোর? হুম, রাত বেরাতে শেয়ারের মতো চেঁচামেচি করছিস কেন? ঘুমাতে দিবি না নাকি? নাহিদও বেশ বিরক্ত হলো। কি ব্যাপার, স্ট্যাচু অফ রিবেলিটি হয়ে দাঁড়িয়ে আছিস কেন? নুরাও কিছু বলতে চাইল। এভাবে তার কাঁচা ঘুমটা ভেঙে দেওয়ার সেও মনে মনে খুব বিরক্ত। কিন্তু যতই হোক অহনা তার বয়সে বড় বলে নুরা চুপ রইল। অহনার মাথা ঘুরছে, সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আশেপাশে রিয়াদ নাহিদের কথা কানে যাচ্ছে না তার। রিয়াদ এবার এগিয়ে আসলো অহনার দিকে, অহনার সামনে দাঁড়িয়ে বলল, সমস্যা কি রে? সবাই কানের পর্দা ফাটিয়ে ডেকে নিয়ে এলি, এখন আবার চুপ করে আছিস কেন? অহনা কোনো কথা বলল না। নিস্তব্ধ ভঙ্গিতে তার হাতে থাকা কাগজটা রিয়াদের হাতে দিল। রিয়াদ উৎসুক হয়ে সেটা হাতে নিল। পুরো কাগজে চোখ বুলিয়ে সে বিরক্তির স্বরে বলে উঠল, আর এটা তো ম্যামের পার্সোনাল ইনফরমেশন কাগজ। ম্যামের চাকরির সময় হয়তো লেগেছিল এটা। এই কাগজ দেখে এত চেঁচানোর কি আছে আজব? অহনা এবার একটা শুকনো ঢোক গিরে বলল, নিচে মেরিটাল স্ট্যাটাসটা দেখো। অহনার কথা অনুযায়ী তাকানোর পর রিয়াদ আবারও বিরক্তির সাথে বলতে গেল। আরে ঠিকই তো। সঙ্গে সঙ্গে তারও কথা বন্ধ হয়ে গেল। অটোমেটিক্যালি মুঠো হয়ে চেপে ধরল তার হাতে থাকা কাগজটা। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না রিয়াদ। অহনার দিকে তাকিয়ে সে আবারও নিশ্চিত হতে দেখল তার চোখে দেখা সেই বোল্ড করা সাইনটা যেখানে স্পষ্ট লেখা রয়েছে মেরিটাল স্ট্যাটাস ম্যারিড। শ্যাম্পুর নামটা শুনলেই যেন এক অদ্ভুত শূন্যতা আর রহস্যময়তার আভাস মেলে। জায়গাটা অনেকটা যেন পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর নিস্তব্ধতা, যেখানে জনবসতির কোনো চিহ্ন নেই। একদম জঙ্গলময়, গাছগুলো বড় বড় আর অন্ধকারাচ্ছন্ন। দিনের আলোতেও যেখানে সূর্যের কিরণ ঠিকভাবে পৌঁছায় না। সব কিছু ঢেকে থাকে একটা ধোঁয়াটে কুয়াশাচ্ছন্ন পরিবেশে। শ্যামপুরে ঢুকলে মনে হবে যেন অন্য কোনো জগতে পা রেখেছ। এক নিস্তব্ধ নির্জন জগতে যেখানে সময়ও থমকে দাঁড়িয়েছে। চারপাশের রাস্তাগুলো ধুলোয় ঢাকা, অর্ধভাঙা, যেন অনেক বছর ধরে কেউ এই পথে দিয়ে হেঁটে যায়নি। বাতাস ভারী, যেন নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর মাঝে মাঝে গাছের পাতা বা ঝোপের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে, যা হালকা শিহরণ জাগায়। কোনো হসপিটাল, দোকান, প্রতিষ্ঠান কিছুই নেই এখানে। বিপদে পড়লে কোথাও যাওয়ার উপায় নেই। চারপাশে শুধুই জঙ্গলের গভীরতা আর মাঝে মাঝে পড়ে থাকা পরিত্যক্ত ভবন, যেগুলো এখন ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে আছে। মনে হয় একসময় হয়তো এখানে কিছু ছিল, কিন্তু এখন সেই সব কিছুই ভেঙে পড়ে গেছে। শ্যামপুরের জঙ্গল তখন অন্ধকারে ডুবে আছে। বাতাসে কেমন একটা থমথমে শূন্যতা, চারপাশে যেন কিছু একটা লুকিয়ে আছে, কিন্তু চোখে দেখা যায় না। গাছপালার মধ্যে মৃদু বাতাসের সুর হালকা শিহরণ জাগাচ্ছে। জাবেদ রায়ান এক নিষ্ঠুর ষড়যন্ত্রকারী শিকারীর মতো সজাগ দৃষ্টিতে অপেক্ষা করছে। তার চোখে এক ধরনের নির্মম প্রতিশোধের আগুন, এবং তার শরীরের প্রতিটি স্নায়ু রোজার আগমনের অপেক্ষায়। রোজা ধীরে ধীরে শ্যামপুরের নির্জন রাস্তায় প্রবেশ করল। গাড়ির হেডলাইটের আলো পাশের ছায়াগুলোকে দীর্ঘ করে তুলেছে, আর রোজার মুখে এক ধরনের নির্লিপ্ত কঠিন দৃঢ়তা। তার মুখে কোনো ভয়ের ছাপ নেই, বরং চোখে সেই চির পরিচিত অপ্রতিরোধ শক্তি। সে একা এসেছে, বডিগার্ড বা সহকারী কাউকে সঙ্গে নিয়ে আসেনি, কারণ সে জানে এই চক্রান্তের গভীরে রয়েছে কিছু অজানা রহস্য। মরলে একাই মরবে, সবাইকে নিয়ে মরবে না সে। গাড়ি থামিয়ে রোজা ধীরে ধীরে দরজা খুলে নামল। চারপাশে নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠল। তার পায়ের শব্দ শ্যামপুরের স্তব্ধতায় যেন প্রতিধ্বনিত হতে থাকলো। জাবেদ দূর থেকে দেখছে রোজার প্রতিটা পদক্ষেপ আর দৃঢ়তা, তার কথা আসার সাহস। জাবেদ রনিকে উদ্দেশ্য করে বাঁকা হেসে বলল, মুরগির তো আমার ফাঁদে পা দিয়েছে রে রনি, এবার তো সব শেষ যাবে। রোজা ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগলো। চারপাশের অন্ধকার আর ভয়ঙ্কর নির্জনতা তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারছে না। তার প্রতিটা পদক্ষেপ মাটিতে পড়ার সাথে সাথেই একটা আত্মবিশ্বাসী অভিজ্ঞান তার শরীর থেকে বেরিয়ে আসছে। জাবেদ ছায়ার আড়াল থেকে তাকিয়ে রয়েছে, তার হাতে বন্দুক, আর পাশে একদল সশস্ত্র লোক। তারা সবাই শিকারের মতো অপেক্ষা করছে, রোজাকে ফাঁদে ফেলতে প্রস্তুত।
কিন্তু রোজার প্রতিটা পদক্ষেপ তাদের সন্দেহ বাড়িয়ে তুলছে। তার মুখে কোনো ভয় নেই, কোনো উদ্বেগ নেই, শুধু এক ধরনের শীতল আত্মবিশ্বাস। রোজা আরও কিছুটা সামনে এগিয়ে এলো। তার চোখে এবার সামনে স্থির হলো। জাবেদকে সে দেখতে পেয়েছে। সেই মুহূর্তে চারপাশের পরিবেশ যেন আরও ভারী হয়ে গেল।